আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো তোমরা সবাই। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি ক্লাস নিব। ক্লাসটা নিতে চেয়েছিলাম একটু অন্যভাবে, কিন্তু যখন দেখলাম যে আমাদের সিলেবাসটা যেভাবে আমরা অনলাইনে পেয়েছি এখন আর সেরকমটা নেই, এটা আবার চেঞ্জ হতে যাচ্ছে, তাই আমি আবার আমার মতো করে একটা ক্লাস নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2020। এই কুমিল্লা বোর্ডের 2020 সালে একটা কোয়েশ্চেন এসেছিল, সেই কোয়েশ্চেনটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তাহলে হেডলাইনটা একটু লিখে নেই। এ পর্যন্ত তোমাদের মাঝে 2020 সালের কোনো কোয়েশ্চেন আমি পড়াইনি এবং অ্যান্সার নিয়েও কখনো আলোচনা করিনি। আজকে প্রথম 2020 সালের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করার। তো প্রশ্নটা একটু আমি আলোচনা করব। প্রথমে এখানে আছে হচ্ছে, আজকে আমি উদ্দীপকটি লিখছি না, জাস্ট কোয়েশ্চেনগুলো একটু লিখব। সেটা হচ্ছে দৃশ্যকল্প 1। এখানে আছে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে একটি নদীর গতিপথ পরিবর্তিত হয়ে সি নামক নদীর উৎপত্তি হয়েছে। দৃশ্যকল্প 2, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি নদী ডি, যার মোহনায় বিশ্বের অধিকাংশ দেশের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয়। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। আর কোয়েশ্চেনগুলো হচ্ছে: ক, প্রাকৃতিক সম্পদ কী? খ, নদ নদীর ওপর জনবসতির নির্ভরশীলতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। গ, দৃশ্যকল্প 1-এ উল্লিখিত সি নদীটির গতিপথ ব্যাখ্যা করো। গ, দৃশ্যকল্প 2-এ উল্লিখিত ডি নদীটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে, বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি কেন এই প্রশ্নটিকে চয়েস করেছি সেটা হচ্ছে, আমি এ পর্যন্ত তোমাদের যতগুলো ক্লাস নিয়েছি সেগুলোর মধ্যে আমি কোন কোন বিষয়ে ক্লাস নিয়েছি এবং এক একটা অধ্যায়ে কয়টি করে কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করেছি, সেটা যখন আমি দেখতে গেছি এই ক্লাসটি নেওয়ার আগে, তখন দেখলাম মোটামুটি প্রত্যেকটি বিষয় তোমাদের সাথে আলোচনা করা হয়ে গেছে। কিন্তু নদ নদী, এই বাংলাদেশের নদ নদী এই চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করিনি তেমন নয়, আলোচনা করেছি, কিন্তু আমার মন মতো হয় নাই। আমার মনে হয়েছে এই বাংলাদেশের নদ নদী সম্পর্কে তোমাদের সাথে আমার আরেকটু আলোচনা করা উচিত। এর জন্য কুমিল্লা বোর্ড 2020-এ আরও অন্যান্য কোয়েশ্চেন থাকা সত্ত্বেও আমি এই কোয়েশ্চেনটি তোমাদের জন্য চুজ করেছি। তাহলে কোয়েশ্চেনগুলো শুধু আমি একটু লিখে নিচ্ছি বোর্ডে, একটু তোমরা দেখে নিবে, যাতে আমি আমার আলোচনা করার সুবিধার্থে আমি কোয়েশ্চেনগুলো তুলে নিচ্ছি। ক হচ্ছে প্রাকৃতিক সম্পদ কি? লিখিত
সি নদীটির গতিপথ ব্যাখ্যা করো। সি নদীটির গতিপথ ব্যাখ্যা করো। ওকে, আচ্ছা, দৃশ্যকল্প 2 উল্লিখিত ডি নদীটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ডি নদীটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। আমি আমার আলোচনার সুবিধার্থে এই কোয়েশ্চেনগুলো লিখে নিলাম তোমাদের সামনে। তোমরা তো জানো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টটি যখন পরীক্ষা হয় তখন খুব দ্রুত লিখতে হয় এবং টু দ্য পয়েন্টে লিখতে হয়। এখানে মানে অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দেওয়ার আসলে কথা বলার কোনো সুযোগই থাকে না। সেক্ষেত্রে এখানে আমার প্রথম প্রশ্নটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ কি। এটা আসলে অনেক বড়, অনেক ইচ্ছা করলে অনেক বড় করে দেয়া যায়, অনেকগুলো বর্ণনা করা যায়, কিন্তু আমার তো সময়ের সাথে প্রশ্নের যে মান তার একটা সম্পর্ক রয়েছে। আমরা জানি যেহেতু সময় কম, প্রশ্নের মানও কম, তাহলে আমাকে শুধু মূল যে কথাটা, যেইটা আমার যে মূল মেসেজ যেটা, সেটা হচ্ছে আমার প্রাকৃতিক সম্পদ কি, যেটা অল্প কথায় উত্তর দেওয়া যায়, আমাকে জাস্ট অতটুকুনি আমাকে লিখে দিতে হবে। তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে প্রাকৃতিক সম্পদ কি। প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রকৃতি থেকে প্রাপ্ত যে সম্পদ তাকেই প্রাকৃতিক সম্পদ বলা হয়। প্রকৃতি থেকে আমরা যে সম্পদ প্রাপ্ত হই, মানে প্রকৃতি থেকে যে সম্পদ পাওয়া যায় তাকে প্রাকৃতিক সম্পদ বলা হয়। অ্যান্সার শেষ, এর চেয়ে বেশি আমার আর লেখার কোনো দরকার নাই। তাহলে আমরা ক নম্বরে কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছি। এরপরে হচ্ছে খ নম্বর। খ নম্বরের যেটা রয়েছে সেটা হচ্ছে নদ নদীর উপর জনবসতির নির্ভরশীলতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তার মানে কোয়েশ্চেনই বলা আছে যে নদ নদীর উপর যে জনবসতির একটা নির্ভরশীলতা, তার প্রয়োজনীয়তা রয়েছে, আমাকে জাস্ট ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে তারা অলরেডি স্বীকারও করে নিচ্ছে যে নদ নদীর উপর জনবসতির যে নির্ভরশীলতা তার প্রয়োজনীয়তা আছে এবং সেই প্রয়োজনীয়তাটা অপরিসীম, যাকে মানে অনেক অনেক এর গুরুত্ব অনেক। যেমন আগের দিনে মানে নদ নদীকে কেন্দ্র করেই সাধারণত হাট বাজার, তারপরে হচ্ছে জনপদ, এগুলো গড়ে উঠেছে। আমরা যদি একটু ইতিহাসটা আমরা যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো যে যে কোনো জনপদ এই নদ নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। যে কোনো সভ্যতা বলো, শহর নগর, সব কিছুর পাশেই কোনো না কোনোভাবে নদী জড়িত আছেই। তাহলে নদীর উপর যে জনবসতি তার নির্ভরশীলতা প্রয়োজনীয়তা অপরিসীম। আমরা যদি আরেকটু যেহেতু এটার নম্বর হচ্ছে 2, তাহলে আমরা শুধু এতটুকুন যদি আমরা উত্তর লিখি তাহলে আমরা আসলে আমাদের যেই আসল তথ্যটা সেটা উপস্থাপন করতে পারবো না। তাহলে আমাকে যেই খুব সহজভাবে যদি আমরা একটু বর্ণনা করতে হয় তাহলে আমাকে আরেকটু বিশ্লেষণ করতে হবে। সেক্ষেত্রে আমাকে বলতে হবে এরকম যে নদ নদী থেকে যে মানুষ প্রাত্যহিক পানি নদ নদী থেকে যে আমরা প্রতিদিনের ব্যবহার্য পানি পেয়ে থাকি সেটা তো আমরা সবাই জানি। এখন যে সিস্টেমটা হয়েছে, নদ নদীর পানি কিন্তু আমরা সরাসরি ব্যবহার করছি না, কিন্তু আবার করছি। কি করে করছি? একটু প্রসেসিংয়ের মাধ্যমে করছি। এই কাজটা আমাদের বাংলাদেশের যারা আমরা শহরতলিতে থাকি তারা ওয়াসা করে থাকে। নদ নদীর পানি বিভিন্ন প্রক্রিয়ায় তারা ওয়াসা কী করে সংগ্রহ করে এবং সেটা বিভিন্নভাবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের ব্যবহার করার উপযোগী করে তোলে। তাহলে আমরা
এটা শহরতলির গল্প। আর গ্রাম অঞ্চলে যারা রয়েছে তারা তো শহরে মানে সরাসরি আমরা ব্যবহার করছি। তাহলে নদ নদী থেকে প্রাত্যহিক ব্যবহার্য পানি আমরা পেয়ে থাকি। আচ্ছা, এটা গেল। নদ নদীকে কেন্দ্র করে মানুষ খাদ্য উৎপাদন করছে, মাছ শিকার করছে, পণ্য পরিবহনের কাজে লাগছে, ব্যবসায় বাণিজ্য ইত্যাদি গড়ে তোলার মাধ্যমে স্থায়ী বসতি হিসেবে গ্রাম ও শহর গড়ে তুলছে। শিল্প কারখানা স্থাপন, আধুনিক পদ্ধতিতে চাষাবাদের বিস্তৃতি, পণ্য পরিবহনের সহজলভ্যতা সম্ভব হয়েছে নদ নদীর কারণেই। অবশ্যই আমাদের যে পথ, আমরা তো ছোটোবেলা থেকেই পড়েছি, পথ সাধারণত 3 প্রকার। একটা হচ্ছে স্থলপথ, আকাশপথ, নদীপথ। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে তো যদি আমরা নদীপথ ব্যবহার করতে না পারতাম, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র আকাশপথ বা স্থলপথেই যে ম্যাক্সিমাম পণ্যদ্রব্যগুলো আমরা আমাদের কাছে খুব তাড়াতাড়ি পেতে পারি তেমনটা নয়। আমাদের অধিকাংশ পণ্য আমরা নদীপথে পেয়ে থাকি এবং আজও আমরা পেয়ে থাকি। এটা যে খুব অনেক দিন আগের গল্প তেমনটা কিন্তু নয়। যেমন মেঘনা নদী থেকে যে পানি, মেঘনা নদী থেকে পানি আমরা নিয়ে বিভিন্ন প্রসেসিং করে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম অর্থাৎ পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্ব অঞ্চলগুলোর মানে অত পিছনে না, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম সেই অঞ্চলগুলোর কি করি আমরা চাষাবাদের যে আজকে চাষাবাদের যে উন্নতি হয়েছে তার একটি বিশাল কারণ হচ্ছে আমাদের মেঘনা নদীর পানি। এইটাকে আমরা বিভিন্ন প্রক্রিয়াজাত করে আমরা বিভিন্ন কৃষিবিদরা এই মেঘনা নদীর পানিকে ব্যবহার করে সেখানকার যে কৃষি ব্যবস্থা তার উন্নয়ন ঘটিয়েছে। এজন্য নদ নদীর উপর জনবসতির যে নির্ভরশীলতা, তার প্রয়োজনীয়তা অনেক। এটা হচ্ছে আমি 2 নম্বরের জন্য ব্যাখ্যা করেছি। আমরা যখন লিখব খাতার মধ্যে আমরা আরেকটু গুছিয়ে লিখব, একটু দৃষ্টিনন্দন করে গুছিয়ে লিখব। আশা করি আমরা বুঝতে পেরেছি নদ নদীর উপর জনবসতির নির্ভরশীলতা। এরপর যে প্রশ্নটি আমাদের সামনে আসছে সেটা হচ্ছে দৃশ্যকল্প 1-এ উল্লিখিত সি নদীটির গতিপথ ব্যাখ্যা করো। এখানে আমাদের যে বাংলাদেশের নদ নদী রয়েছে এই চ্যাপ্টারটিতে, এখানে বিভিন্ন নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এখানে আমাদেরকে বলা হয়েছে যে দৃশ্যকল্প 1-এ উল্লিখিত যে নদীটি আছে তার গতিপথ ব্যাখ্যা করতে। তাহলে আমরা একটু উদ্দীপকের দিকে আমাদের যেতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের অনেক আগেই পড়িয়েছি ক্লাসে, আরও একটু মনে করিয়ে দিই। এই উদ্দীপকের মধ্যে একটি সৃজনশীল প্রশ্নে ক এবং খ এই দুটো প্রশ্ন সরাসরি উদ্দীপকের সাথে সম্পৃক্ত থাকে না, কিন্তু গ এবং ঘ এই দুটো প্রশ্নের উত্তর যদি আমাকে লিখতে হয় তাহলে অবশ্যই আমাকে উদ্দীপকের সাথে সম্পৃক্ততা রেখে আমাকে উত্তরগুলো লিখতে হবে। তাহলে আমি এখন গ নম্বর প্রশ্ন উত্তর যখন আলোচনা করব তখন আমাকে অবশ্যই উদ্দীপকের দিকে তাকাতে হবে। তাহলে একটু উদ্দীপকটা পড়ে নিই। উদ্দীপকটা হচ্ছে দৃশ্যকল্প 1-এ, যেহেতু আমাকে বলা হয়েছে আমি দৃশ্যকল্প 1-এ চলে যাচ্ছি। দৃশ্যকল্প 1, প্রাকৃতিক দুর্যোগের কারণে মানে একটি প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, একটি নদীর গতিপথ পরিবর্তিত হয়েছিল, সেটি সি নামক নদীর উৎপত্তি হয়েছে। আমরা যখন নদীপথের গতিপথ যখন আমরা আলোচনা করি তার একটু ইতিহাস সম্পর্কে আমরা জানি। 1787 খ্রিস্টাব্দে একটি ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের কারণে আমাদের যে আজকের ব্রহ্মপুত্র যে নদী সেটা কিন্তু বাংলাদেশের প্রধান কয়েকটি নদীর মধ্যে একটি। সেই নদীর মধ্যে ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল 1787 সালের একটি ভূমিকম্প। সেই ভূমিকম্পে হয়েছিল কি, আমাদের সেই ব্রহ্মপুত্রের যে নদীর গতিপথ সেটি পরিবর্তিত হয়েছিল। পরিবর্তিত হয়ে আমাদের আজকের যমুনা নদীর উৎপত্তি হয়েছে। তাহলে আমরা বলতে পারি দৃশ্যকল্প 1-এ উল্লিখিত যে সি নদীটি, সেই সি নদীটি হচ্ছে আমাদের আজকের যমুনা নদী। তাহলে এর গতিপথ আমাকে
ব্যাখ্যা করতে বলা হয়েছে। আমাকে এর গতিপথ ব্যাখ্যা করতে হবে কতটুকু? আমি ক্লাসের শুরুতেই তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে প্রশ্নের মান এবং সময় এই দুটোকে আমার মাথায় রাখতে হবে। মাথায় রেখে প্রশ্নকে আমি কত বড় করব, কতটুকু বিশ্লেষিত করে লিখব, সেটা ডিপেন্ড করবে আমার সময় এবং প্রশ্নের মানের উপর। যেহেতু আমার প্রশ্নের মান 3, সেভাবে আমাকে গুছিয়ে প্রশ্নটি লিখতে হবে। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি করব কি, আমি যখন পড়ার সময় আমি অনেকখানি পড়ব, আমি খুব শর্ট করে পড়ব না। এমন হয় যে আমার ছোটোবেলায় হতো কি, আমাকে বলতে হতো যে 5টি ফুলের নাম লেখো, আমি শিখতাম 7টি কিংবা 8টি। কারণ পরীক্ষার সময় লিখতে গেলে আমি যদি 8টি শিখতাম, অনায়াসে আমার 5টি মনে থাকতো। আর যদি আমি শিখতামই 5টি, তাহলে আমাকে লিখতে গেলে 4টা পর্যন্ত মনে আসলে আর 5টা পর্যন্ত আমাকে ভাবতে হতো। এই যে আমার টাইম কিল হতো তখন, আমি তখন নিজে নিজে চিন্তা করেছি আমি শিখবো 8টি, আমি 8টি ফুলের নাম শিখবো, যাতে আমি অনায়াসে 5টি ফুলের নাম লিখতে পারি। আমি এই উদাহরণটি কেন দিলাম? যখন আমরা শিখব পড়ার জন্য, তখন আমরা একটু বর্ণনা করে একটু বেশি করে শিখব, একটু বড় করে শিখব, যাতে আমরা সাধারণত, এটা হচ্ছে মানব মস্তিষ্কের একটি ব্যাপার, সেটা হচ্ছে আমরা যা শিখি হুবহু তা কিন্তু লিখতে পারি না। হয় তার চেয়ে সুন্দর করে লিখি, তা না হলে কিছু অংশ বাদ পড়ে যায়। সেক্ষেত্রে আমাকে পড়ার সময় ওভাবেই প্রিপারেশন নিতে হবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল অংশে চলে যাই। আমাকে এখন যমুনা নদীর যে গতিপথ তার ব্যাখ্যা করতে হবে। সেটা কি? বাংলাদেশের প্রধান নদীগুলোর মধ্যে ব্রহ্মপুত্র অন্যতম। অবশ্যই এটা আমি আগেই বলেছি। আচ্ছা ঠিক আছে, আমি অত দূর যাচ্ছি না। আমি 87 সালের যে ভূমিকম্প, সেই ভূমিকম্পে কি হলো? আমাদের যমুনা নদীর উৎপত্তি হলো। আচ্ছা, উত্থিত হওয়ায়, ব্রহ্মপুত্রের তলদেশে উত্থিত হওয়ায় পানি ধারণ ক্ষমতার বাইরে চলে যায় এবং নতুন স্রোতধারার একটি শাখা নদীর সৃষ্টি হয়। এই নতুন স্রোতধারাটি যমুনা নামে পরিচিত হয়। এটি দক্ষিণে গোয়ালন্দ। এটা আমাকে অবশ্যই লিখতে হবে, কারণ এটি কিভাবে প্রবাহিত হয়ে, একটি নদীর গতিপথ মানে তার উৎপত্তি স্থল থেকে শুরু করে সে কোন জেলা থেকে কাকে। তাহলে যেখানে ছিলাম সেটা হচ্ছে এই যে নতুন স্রোতধারাটি যমুনা নামে পরিচিত হয়, এটি দক্ষিণে গোয়ালন্দ পর্যন্ত যমুনা নদী বলে পরিচিত। যমুনার শাখা নদী ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা, ধরলা, তিস্তা ও করতোয়া। আত্রাই হলো যমুনার উপনদী। একটি কথা আমি আজকে তোমাদেরকে বলি, এটার সঙ্গে রিলেটেড। আমাকে অনেক শিক্ষার্থী প্রশ্ন করেছিল যে ম্যাডাম, শাখা নদী এবং উপনদী এর মধ্যে পার্থক্য কী? শাখা নদী কাকে বলছে আর উপনদী কোনটা? সেটা হচ্ছে, আমরা যখন ক্লাস করতাম তখন কিছু শর্ট টেকনিক ছিল আমাদের মনে রাখার জন্য। সেটা হচ্ছে আমাদের স্যার আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন, সেই শর্ট টেকনিকটাই মনে আছে। সেটা আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে, একটি নদী থেকে আর একটি নদীর যদি সৃষ্টি হয়, তখন সেটাকে বলবো আমরা হচ্ছে শাখা নদী। এবং একটি নদীর উপর অন্য একটি নদী এসে যদি মিলিত হয়, এসে যদি পতিত হয়, তাহলে তাকে বলবো আমরা উপনদী, বা তাকে বলবো আমরা হচ্ছে উপনদী। সেক্ষেত্রে ধলেশ্বরী হচ্ছে যমুনা নদীর শাখা নদী, অর্থাৎ যমুনা নদী থেকে বের হয়ে গেছে একটি শাখা, তাকে বলবো আমরা শাখা নদী। আর আত্রাই যেটা, সেই আত্রাই নদীটি হচ্ছে যমুনা নদীর উপনদী, অর্থাৎ এই নদীটি যমুনা নদীর উপর এসে পতিত হয়েছে। আচ্ছা, তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম সেটা হচ্ছে শাখা নদী এবং উপনদীটা কি। ওকে, ফাইন। এবার উদ্দীপকের যে দৃশ্যকল্প 1-এ বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে উদ্দীপকের একটি নদীর গতিপথ পরিবর্তিত হয়। সি নামক নদীর উৎপত্তি হয়েছে। সি নদীর উৎপত্তির সাথে উপরে বর্ণিত যমুনা নদীর মিল পাওয়া যায়। আর যমুনা নদীর উপরে বর্ণিত গতিপথে, ওই যে গতিপথ আমি আলোচনা করলাম, প্রথমে কি হলো, ব্রহ্মপুত্র নদীতে ভূমিকম্প হলো। ভূমিকম্পের মাধ্যমে কি হলো, একটি
অন্যদিকে যেদিকে তার প্রবাহিত হওয়ার কথা ছিল ভূমিকম্পের জন্য সেখানে হতে পারলো না, অন্যদিকে প্রবাহিত হলো। সেটি কী নামে প্রবাহিত হলো? যমুনা নদী নামে একটি নদীর সৃষ্টি হলো। এবং সেও কী করলো? প্রথমে গোয়ালন্দ হয়ে তারপরে দক্ষিণে গোয়ালন্দ পর্যন্ত যমুনা নদী বলে পরিচিত। আচ্ছা, যমুনা, তারপর থেকে তার এক শাখা নদী বের হলো, ধলেশ্বরী, বুড়িগঙ্গা, এইসব শাখা নদী বের হলো এবং তার একটি উপনদীও সৃষ্টি হলো যার নাম হচ্ছে আত্রাই। তাহলে আমরা পেয়ে গেছি এই সি নদীটির গতিপথ আমরা আমাদের মতো করে আলোচনা করেছি। এরপর যেটা আসছে সেটা হচ্ছে দৃশ্যকল্প 2, অর্থাৎ ঘ নম্বর প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন ঘ। এই ঘ নম্বর যেটা হচ্ছে দৃশ্যকল্প 2-এ উল্লিখিত ডি নদীটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে, সেটা বিশ্লেষণ করো। দুঃখিত, এখানে আমি একটি জিনিস লিখতে ভুলে গেছি, যেটা মানে ভুলিনি, প্রশ্নটা ঠিকই আছে, উদ্দীপকে একটু যাই। সেখানে হচ্ছে দৃশ্যকল্প 2, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি নদী, দক্ষিণ পূর্বাঞ্চল অবস্থিত একটি নদী, তার নাম উদ্দীপকে ব্যবহার করা হয়েছে ডি, যার মোহনায় বিশ্বের অধিকাংশ দেশের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয়। আচ্ছা, দক্ষিণ পূর্বাঞ্চল বলতে আমাদের সবার আগে যেই দৃশ্যটা কল্পনায় চলে আসে সেটা হচ্ছে চট্টগ্রাম। আর চট্টগ্রামের একটি বিখ্যাত নদী হচ্ছে কর্ণফুলী। আর এই কর্ণফুলী নদীটা যে আমাদের অর্থনৈতিক অঙ্গনে কতটা ভূমিকা রাখে সেটা আমাদের সবারই জানা, কারণ এই কর্ণফুলী নদীতেই রয়েছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় একটি বন্দর, সেটার নাম হচ্ছে চট্টগ্রাম বন্দর। এই বন্দরে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য আমরা বিদেশ থেকে আমদানি করে থাকি এবং রপ্তানি করে থাকি। তাহলে যেই বন্দরটা, যেই নদীর বন্দরে আমরা আমাদের পণ্যদ্রব্য আমদানি রপ্তানি করে থাকি, তাহলে অর্থনীতিতে তার যে কতটুকু ভূমিকা তা আমাদের আর নতুন করে ভাবতে হবে না, তা আমাদের নতুন করে অত বেশি ভাবনার আগেই আমরা বলে দিতে পারবো। তাহলে আমাদের কাছে চেয়েছে কি, অর্থনৈতিক উন্নয়নে এর যে বিশেষ ভূমিকা সেটা আমাদের আলোচনা করতে বলা হয়েছে। তাহলে আমরা সুন্দর করে গুছিয়ে লিখবো এরকম যে আবার এই যে কর্ণফুলী নদী, সেই নদীতে কি হচ্ছে, বিদ্যুৎ উৎপাদনে পরিবেশের বিদ্যুৎ উৎপন্ন করা হয়, জলবিদ্যুৎ। সেটা কিভাবে? চট্টগ্রামের কাপ্তাই নামক স্থানে এই নদীর পানি প্রবাহের উপর নির্ভর করে স্থাপন করা হয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র। জলবিদ্যুৎ সবচেয়ে কম খরচে উৎপাদন করা যায়। এই বিদ্যুৎ উৎপাদনে পরিবেশের কোনো ক্ষতি হয় না। উৎপাদন খরচ কম এবং পরিবেশ বান্ধব হওয়ায় জলবিদ্যুৎ বাংলাদেশের অর্থনীতি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাহলে আমাদের কি হলো, আমাদের জলবিদ্যুৎ আমরা তৈরি করতে পারলাম, যেটা কম খরচে আমরা তৈরি করতে পারি, প্লাস সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে পরিবেশ বান্ধব, আমাদের পরিবেশে তেমন কোনো বিরূপ প্রতিক্রিয়া করে না। কর্ণফুলী নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম সমুদ্র বন্দর বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর। দেশের বেশিরভাগ আমদানি ও রপ্তানি বাণিজ্য এই বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। সরকার এ বন্দর থেকে প্রচুর রাজস্ব আদায় করে থাকে। আমরা কি করছি, আমরা পণ্যদ্রব্য তো আমদানি রপ্তানি করছি, প্লাস ওই যে সমুদ্র বন্দর সেখান থেকে সরকার ব্যাপক পরিমাণে রাজস্ব আদায় করে থাকে। তার মানে রাজস্ব খাতেও ব্যাপক ভূমিকা পালন করছে বা বিশেষ ভূমিকা পালন করছে। আর বাংলাদেশের অর্থনীতিতে চট্টগ্রাম বন্দর যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে ভূমিকা রাখে। সুতরাং পরিশেষে বলা যায় দৃশ্যকল্প 2 এর ডি নির্দেশিত যে নদীটি তা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যেমন তোমাদেরকে আজকে ক্লাস নেওয়ার আগে একটু হোমওয়ার্ক করে নিয়েছি যে কোনটা তোমাদের জন্য ফলপ্রসূ হবে, কোনটা তোমাদের সাথে আমার তেমন বিশেষ খুব ভালোভাবে আলোচনা করা হয়নি, আমি বেছে বেছে ঠিক সেটাই তোমাদের সাথে আজকে আলোচনা করতে বসেছিলাম বা আলোচনা করেছি।
তোমাদের যেটা বাড়ির কাজ হবে সেটা হচ্ছে তোমরা কুমিল্লা বোর্ড 2020-এর যেটা HW তোমাদের অবশ্যই করতে হবে। HW হচ্ছে এই একই বোর্ডের 1 থেকে 4 পর্যন্ত প্রশ্ন উত্তর তোমরা সমাধান করবে। এই প্রশ্ন উত্তর সমাধান করবে তোমরা। আমার জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই নামে আমার জন্য একটা মোটা খাতা তৈরি করবে এবং সেই খাতার মধ্যে এই যে সলিউশনগুলো লিখবে, আমি সেগুলো দেখে নিব। অবশ্যই সেগুলো আমি দেখে নিব। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আবার অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। খোদা হাফেজ।